আমন্ত্রণ সবাইকে পডকাস্ট উইথ তাসনুভা। আমাদের আজকের পর্ব 3। বরাবরের মতোই আমি আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুজন অতিথি এবং আম, আমাদের কমিউনিটি ভাবনা, সংস্কার এবং গ্রহণযোগ্যতা, এই নতুন বাংলাদেশ কমিউনিটি কিরকম হবে, কমিউনিটি মানুষজনের কাজ কি, দক্ষতা অনুযায়ী কে কোথায় কি কাজ করতে চায়, এবং বাংলাদেশে যে আপামর জনতার যেই ভুল ধারণা এবং তাদের যেই গদ বাঁধা, তাদের যেই পুরনোকে আঁকড়ে ধরার যেই চেষ্টা, এবং আমরা চাই বরাবরের মতোই জনগণের সামনে সত্যি এবং জনগণের সামনে কমিউনিটির গ্রহণযোগ্যতা তৈরি করতে। এবং এই গ্রহণযোগ্যতায় আপনি অংশ নিতে পারেন আমাদের সাথে। আপনি অংশ নিতে চাইলে করতে হবে ছোট্ট একটি কাজ, সেটা হচ্ছে গিয়ে আপনি যুক্ত হওয়ার ইচ্ছাটুকু আমাদের কাছে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমার ইনবক্সে আপনার নাম, ইমেল অ্যাড্রেস পাঠিয়ে আপনার পরিচয় দিলে আমার টিম বা আমরা চেষ্টা করবো আপনার কাছে পৌঁছে দিতে, এবং আপনাকে হয়তো বা পরবর্তীতে কোনো একটা এপিসোডে গেস্ট হিসেবে আসবেন। তো কথা না বাড়িয়ে আজকে আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের গেস্ট তালিকায় কে কে আছেন। প্রথমে আমি পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের গেস্ট হিসেবে রয়েছেন দুজন ব্যক্তি। প্রথম আসলে প্রথম দ্বিতীয় বলতে কিছু নেই, একজন কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ সুদূর আমেরিকা থেকে জয়েন করেছেন, অনন্যা বণিক। উনি একাধারে নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ট্রান্স রাইটস অ্যাক্টিভিস্ট। বাংলাদেশে যদি অ্যাক্টিভিজমের পুরোধা যদি আমরা কিছু মানুষকে গণ্য করতে যাই এবং কিছু মানুষের কাজ আমরা যদি মূল্যায়ন করি, অনন্যা বণিক তাদের মধ্যে একজন। বর্তমানে উনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। অনন্যাদি, কেমন আছো? থ্যাংক ইউ তাস্তুবা, এত লম্বা করে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেকদিন পর একটা মিটিং এ ঢোকার সুযোগ হলো, সেটাও তোর মাধ্যমে। তোকে আবারও ধন্যবাদ আমাকে এখানে গেস্ট হিসেবে ডাকার জন্য। ভাল লাগছে, মনে হচ্ছে আবার সেই অ্যাক্টিভিজমটাতে বোধহয় জয়েন করতে পারলাম এত দূরে বসে। হ্যাঁ, অফকোর্স, থ্যাংক ইউ। কি ভালো আসবো। আছো? ইয়া। অনেক কথা হবে, অনেক আড্ডা হবে আমাদের সাথে। এরপরে যিনি রয়েছেন আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, খান শিমুল। শিমুল আপু হচ্ছে বাংলাদেশের ফেমিনিস্ট মুভমেন্টের সাথে অনেক দিন ধরে যুক্ত রয়েছেন। বর্তমানে উনি কাজ করছেন স্পেস, কো ফাউন্ডার এবং হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। স্পেসে আমরা কাজ করি ইন্টায়ার কমিউনিটি ডেভেলপমেন্ট এবং ইয়াং যে কমিউনিটি মানুষজন রয়েছে তাদেরকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার জন্য তাদের দক্ষতা বৃদ্ধি। আসলে এই বিষয়টাতে আমি বেশি না বলে আমার মনে হয় শিমুলাপুর কাছে থেকে শুনলে আমরা আরো বেশি ভালো জানতে পারবো। শিমুলাপু, কেমন আছো? এই তো নাসুমা, ভালো আছি। আর আমারও ভালো লাগছে। অনেকদিন পর এভাবে কথা বলার সুযোগ হচ্ছে, মানে অ্যাটলিস্ট দেখার সুযোগ হচ্ছে, যে দেখতে পাচ্ছি, সেটাই ভালো লাগার যে আর যাই হোক দেখা হচ্ছে। একদম একদম। দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ পডকাস্ট উইথ তাসনুভা। তো বরাবরের মতোই আসলে আমরা এটা একেবারে একটা ইনফর্মাল ডিসকাশন, এবং এইখানে আসলে কোনো পর্দা নাই, কথা বলার জন্যই আসলে এই প্ল্যাটফর্মটা আমার তৈরি করার চিন্তা ছিল, যে একটা প্ল্যাটফর্ম হবে যেখানে বিভিন্ন সমাজের মানুষ এবং বিভিন্ন স্তরের মানুষ সে সবকিছু ভেবে কমিউনিটি নিয়ে কথা বলবে, এবং কমিউনিটির উত্তর উত্তর ভবিষ্যৎ এবং কমিউনিটির যেই সংস্কারের জায়গা রয়েছে, যেই ধরনের কথা মানুষ জানে না, অজ্ঞতা, কুসংস্কার রয়েছে, আমরা তাই নিয়ে কথা বলবো। তো শুরুতেই হচ্ছে গিয়ে আহ অনন্যা দি, তোমার কাছে ফিরতে চাই। সেটা হচ্ছে যে উম, নতুন বাংলাদেশ একটা অভ্যুত্থান হলো কিছুদিন আগে, এবং বাংলাদেশে তুমি কাজ করছো, মানে তুমি অনেক দিন ধরে তোমাদের কাজ দেখে হয়তো বা আমরা সেই রাস্তায় হাঁটছি। তো সেখান থেকে তোমার কিছু অভিজ্ঞতা জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কেমন ছিলা, এখন নিউ ইয়র্কে এসে বাংলাদেশের পরিস্থিতি দূর থেকে কেমন দেখছো, নতুন বাংলাদেশের কাছে চাওয়াটা কি? থ্যাংক ইউ তোকে আবারও। প্রথম কথা হচ্ছে, অভ্যুত্থানের জন্য যে শহীদরা প্রাণ দিয়েছে তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আর হচ্ছে, অভ্যুত্থানের মনে হয় একটা দরকার ছিল। তবে অভ্যুত্থানের আগে বা অভ্যুত্থানের পরে যে দৃশ্যপটের অবতারণা হয়েছে বা হচ্ছে, শুধু নিউ ইয়র্কে বসে যেই তথ্যগুলো আমার কাছে আসছে বা পাচ্ছি, সেটা অত্যন্ত ভয়ঙ্কর মনে হচ্ছে আমার কাছে। আমি অত্যন্ত ভয় পাচ্ছি, আমি শঙ্কিত কি হবে এই কমিউনিটির আসলে।
বেসিক্যালি আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, আমি নিজেকে হিজড়া পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, এখনো মনে করি আমি একজন হিজড়া। কারণ আমি যখন পরিবার থেকে ডিটাচ হয়ে কামিং আউট যেটাকে বলে, আমি যখন হয়েছি তখন আমি আমার গুরুকে পেয়েছি, এবং আমার গুরু আমাকে মাতৃস্নেহে লালন করেছে। তাদের যে কালচারটা, সেই কালচারটা আমি এখনো পর্যন্ত আমার হৃদয়ে লালন করি। মৃত্যুর আগ পর্যন্ত আমি সেটাকেও লালন করে মৃত্যুবরণ করব, এটা আমার আমার অন্তরের বাসনা। সো আমরা যখন শুরু করেছি 24 বছর আগে, তখনকার দৃশ্যপটটা যেমন ছিল, আমার মনে হয়েছে অভ্যুত্থানের পর হয়তো আমরা বেটার কিছু আশা করব, কিন্তু না। অত্যন্ত আপত্তির সাথে জানাচ্ছি যে বর্তমানে আমাদের কমিউনিটির প্রেক্ষাপটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ছোট্ট করে যদি বলি, আহ অভ্যুত্থানের পরে বিভিন্ন গুচ্ছগ্রামে হামলা হচ্ছে, সেখানে হিজড়া বোনরা ছিল। ইনফ্যাক্ট আমার ধামরাইতে 6টা হিজড়াদের ঘর আছে। এখানে টোটাল 11 জন হিজড়া বসবাস করে। প্রথম দিন যেটা হলো, ক্ষমতার পট পরিবর্তনের পরপরই সাইনবোর্ড গুলো খুলে নেওয়া হয়ে গেল, এবং সাইনবোর্ড গুলো খুলে নেওয়ার সময় চিৎকার করে ওদেরকে বলা হলো, আর খুব বেশি দিন তোমাদেরকে এখানে থাকতে দেবো না আমরা। এটা আমাদের যার যার জায়গা, আমরা সেই জায়গা দখল করব, সব ভেঙে চুরে গুড়িয়ে দেবো। ওরা আতঙ্কিত হলো, ওরা থানায় গেল। থানার পুলিশরা বললো আমরা এখন কিছুই করতে পারবো না। ফাইন। আমি চেষ্টা করলাম এখানে বসে যারা নেতৃস্থানীয় আছেন, যারা বর্তমান নেতা শ্রেণীর আছেন, তাদের সাথে যোগাযোগ করতে। তাদেরকে অনুরোধ করলাম সেই গুচ্ছগ্রামে যাওয়ার জন্য। তারা গেলেন এবং তারা ফতোয়া দিয়ে আসলেন। ব্যাপারটা এরকম, আহ, আমার এই গুচ্ছগ্রাম 11 জনের মধ্যে সবাই চাকরি করে না, সবাইকে আমি চাকরি দিতে পারি নাই। কেউ হিজড়াগিরি করে, কেউ সেক্স ওয়ার্কার। যারা সেক্স ওয়ার্কার, তাদের ইনফরমেশন ওই এলাকাবাসীর কাছে ছিল, তারা ওই লোকজনের কাছে বলল। তারা বলল সন্ধ্যার পর তোমাদের ঘরে কোনো পুরুষ লোক দেখতে চাই না। তোমার আত্মীয় স্বজন যদি আসে ঠিক আছে, ভালো কথা, কিন্তু কোনো পুরুষ লোক অ্যালাউ করবো না। পুরুষ লোক আসলে তোমাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে। মানে টোটাল দৃশ্যপটটাই চেঞ্জ হয়ে গেল, অথচ তাদের মধ্যে থেকে কেউ কেউ তাদের সাথে সেক্স করার জন্য ওই ঘরগুলোতে গেল। তারপরে যেটা হলো, আহ ধামরাই বাস স্ট্যান্ডে, এলাকাটার নাম হচ্ছে ঢুলিভিটা, ওইখানে কিছু আমার হিজড়া মেয়ে সেক্স সেল করতো। আমি জানি না কেন এরকম হইলো, মুখে মাস্ক পরে মাথায় টুপি পরে যায় তাদের সাথে জাস্ট দর কষাকষি হচ্ছে এমন পর্যায়ে তাদেরকে এমন ভাবে প্রহার করা হলো। সেম কাজ করলাম আমি, তাদেরকে হাসপাতালে পাঠালাম রিপোর্ট করার জন্য, যে রিপোর্টটা দিয়ে আমি মামলা করতে পারি। রিপোর্টটা করানোর করতে করতে রাত হয়ে গেল, রাত 2টো বেজে গেছে, তখন থানায় ওরা গেল না। ওরা সবাই ক্লান্ত ছিল, প্রচন্ড মারধরের শিকার তারা। পরদিন সকালে যখন আমি তাদেরকে থানায় পাঠালাম, থানার ওসি তাদেরকে বললো আমাদের পক্ষে এখন কিচ্ছু করা সম্ভব না, যতদিন পর্যন্ত ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন না হয়, আই মিন নির্বাচিত সরকার যতদিন পর্যন্ত না আসে, আমরা এই ব্যাপারে কিছুই করতে পারবো না, আপনারা খুব সাবধানে থাকবেন। এখন আমার, অনাদি, মাঝখানে একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই কাজগুলি কারা করছে? এটা আসলে কাউকে ট্রেস করতে পারছে না, তবে ওরা বলতেছে ওরা ওদেরকে চেনে, কিন্তু ওরা বলতে চাচ্ছে না নামগুলো। খুব কাছের লোক। কমিউনিটির কেউ না, কমিউনিটির বাইরের মানুষ? বর্তমানে যারা কি বলবো, ইয়াং ছেলেরা, একদম ইয়াং, যারা ছাত্র বলতেছে নিজেদেরকে, আচ্ছা। সমন্বয় যারা বা সমন্বয়ক যারা পরিচয় দিচ্ছে তারা। বুঝতে পেরেছি। ধন্যবাদ তোমাকে। আমি শিমুলাপুর কাছে একটু যেতে চাই এই ঘটনার ধারাবাহিকতায়, কারণ এই সহিংসতা, এই যে ক্রমবিকাশ সহিংসতা আমরা যেটা দেখতে পাচ্ছি, হিজড়া কমিউনিটির উপরে আক্রমণ, তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি মাজার ভাঙা। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংখ্যালঘু ব্যক্তিদের উপরে আক্রমণ, মন্দিরে প্রতিমা ভাঙা। তো এই যে ঘটনার রেশ একটার সাথে আরেকটা কানেক্টেড, শিমুলাপু, মানে তোমার হুম কাছে যদি যেতে চাই, সেটা হচ্ছে যে এই যে একটা অভ্যুত্থান, একটা গণ অভ্যুত্থান আমরা চাইলাম, যে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা ফেসিস্ট সরকারকে হুম আমরা দেখতে চাই না, আমরা দেশের ভালো চাই, আমরা দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এই তো হুম ছিল ছাত্র আন্দোলনের ডাক। সেই ডাকে নারী হুম। পুরুষ এমনকি ট্রান্স হিজড়া নির্বিশেষে আমরা সবাই সেই আন্দোলনে যোগ দিলাম। আন্দোলনের ফল কি হচ্ছে? সবাই বলছে 16 বছর কোথায় ছিলেন। তোমার কাছ থেকে জানতে চাই কি হচ্ছে, কি বাংলাদেশে, বাংলাদেশের সিচুয়েশন কি? এই যে ধারাবাহিকতা চলছে, এটা আসলে নতুন বাংলাদেশে কি দেখছো এবং কি প্রত্যাশা হুম। কি ছিল? আচ্ছা, আমার কাছে মনে হয় যে প্রত্যাশা কথা বলা এবং এখনই এই মুহূর্তে মানে 45 দিনের একটা সরকারের কাছে খুব বেশি কিছু এক্সপেক্ট করাটা এই মুহূর্তের জন্য আসলে মানে খুব বেশি কিছু বলা যাচ্ছে না।
টু বি ভেরি ফ্র্যাঙ্ক। কারণ হচ্ছে যে আমি যদি দেখি যে এই সরকারের বয়স 45 দিন, এবং এই সরকারটা ঠিক যেভাবে আসলো, এরা কিন্তু কেউই পলিটিক্যাল না, মানে নন হুম। পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং সত্যিকার অর্থে এখন যদি বাংলাদেশের অবস্থাটা আমি বলি, যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো প্রশাসন কাজ করছে না। বিশেষ করে আমি যদি বলি, আইন শৃঙ্খলা কোনো বাহিনী একেবারেই কাজ করছে না। কারণ অভ্যুত্থানের সময় যে ঘটনাটা ঘটেছে, যে পুলিশ যেভাবে নির্বিচারে ছাত্রদের জনতার গায়ে গুলি করেছে এবং যেভাবে মৃত্যুবরণ করেছে, মানে আমরা এখন জানতে পারছি 800-র উপরে ছাত্র জনতা নিহত হয়েছে এবং কয়েক হাজার হচ্ছে আহত, এবং এদের মধ্যে অনেকে পার্মানেন্টলি পঙ্গু হয়ে গেছে। তো এখন কিন্তু পুলিশ আসলে, আমরা যাদেরকে রাস্তায় দেখছি, যেহেতু আপনারা দুজনই দেশের বাইরে অবস্থান করছেন, আমরা মানে রেগুলার রাস্তাঘাটে পুলিশদেরকে দেখতে পাচ্ছি, স্পেশালি যদি ট্রাফিক পুলিশ বলি তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু আতঙ্কিত। এবং রাস্তায় বেসিক্যালি সত্যিকার অর্থে তাদের চেহারা নির্বিকার, তারা আসলে কিছুই কোনো কিছুই করছে না, স্রেফ রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কারণ কোনো মানুষ, জনতার সাথে কোনো কথা বলার মতন সাহস তাদের এই মুহূর্তে আর নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন দেশের আসলে কোনো গভর্নমেন্ট আসলে সেই অর্থে কাজ করে না, বা গভর্নমেন্ট থাকলেও কোনো প্রশাসন যখন একটা দেশে কাজ করে না, সেই মুহূর্তে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা চিত্র বলে আমি মনে করি। একেবারেই যদি আমি রাজনীতির হিসেবে যাই, একটা দেশের যে অভ্যন্তরীণ যে অবস্থা সেই হিসাবে যাই, তাহলে এটা খুবই স্বাভাবিক একটা চিত্র। এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আমি মোটেই বলবো না যে বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো ঘটছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই ঘটনাগুলো আগে ঘটতো না, বিষয়টা এরকমও না। আগেও আমরা নারীরা আসলে রাস্তায় সেফলি চলাফেরা করতে পারিনি, আগেও আমার হিজড়া বোনেরা নির্যাতনের শিকার হয়েছে, আগেও যদি বলি যে আমার ট্রান্সজেন্ডার বোনেরা ভাইয়েরা নির্যাতনের শিকার হয়েছেন। পার্থক্য যেটা, হ্যাঁ, আমরা দেখেছি যে আসিফ মাহতাব বই ছিঁড়ে ফেলছে, সেটা কিন্তু একটা সরকার থাকা অবস্থাতেই হয়েছে। এবং তাদের দাবির জোরে বই থেকে শরীফ শরীফের গল্প সরিয়ে দেওয়া, সেটাও একটা সরকার থাকা অবস্থাতেই হয়েছে। এখন কিন্তু দেশে কোনো সরকার, মানে সেই অর্থে কোনো প্রশাসন কাজ করছে না। এবং বুঝতে হবে যে একটা ভাঙাচোরা দেশে, যে দেশের অর্থনীতি একেবারেই তলানিতে, 45 দিনের একটা গভর্নমেন্ট, যাদের কোনো রাজনৈতিক কোনো গভর্নমেন্ট না। তো এইরকম একটা সিচুয়েশন, আমি যে প্রত্যাশার কথাটা বলবো না, এই কথাটা আমি আসলে ঠিক বলতে পারছি না। কারণ আমাকে আসলে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে যে আসলে সিচুয়েশনটা কোথায় যায়। মাজার ভাঙা হচ্ছে সত্যি, নারীরা নির্যাতনের শিকার হচ্ছে সত্যি, আমার ট্রান্সজেন্ডার ভাই বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে সেটা সত্যি। এবং বিভিন্ন জায়গায় সংখ্যালঘু, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু যারা, তারা নির্যাতনের শিকার হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে, মসজিদ মন্দির ভাঙা হচ্ছে। এবং সামনে পুজো, সেটা কেন্দ্র চিন্তা করেও আমরা বেশ আতঙ্কিত অবস্থাতেই আছি যে কি অবস্থাটা হবে। এই সবগুলো ঘটনাই সত্যি, কিন্তু এই ঘটনাগুলোর কে বিচার করে আমি আবার এটাও বলতে পারছি না যে এই সরকার ব্যর্থ। কারণ আমাকে বুঝতে হবে যে এটা একটা খুবই সাময়িক সময়ে, মানে খুবই অল্প সময়ে এসেছেন একটা সরকার, যাদের অধিকাংশই রাজনৈতিক ভাবে কোনো দলের সাথে সংযুক্ত নয়। এবং একটা প্রশাসন এখানে গ্যাপ আছে, মানে পুলিশ প্রশাসন আমাদের দেশে এই মুহূর্তে কাজ করতেছে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমি আবার আশাবাদী। কেন আশাবাদী? আশাবাদী এই জন্য, কারণ যে যে দেশে, মানে আমাদের দেশের মতন একটা দেশ, যেখানে আসলে 21 কোটি জনসংখ্যা, এবং সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এবং আমি বলবো যে এদের অধিকাংশই হচ্ছে খুবই চরম ভাবাপন্ন মুসলিম, যারা অন্যদের মতামতকে গ্রহণ করতে পারে না, এই জাতীয় মুসলিমের সংখ্যা বেশি। সেই দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে আমার আমার কাছে মনে হয় যে আরো অনেক বেশি ভয়াবহ কিছু ঘটতে পারতো, যেটা ঘটছে না। সেই জায়গা থেকে আমি বলবো যে, সেই জায়গা থেকে আমি আশাবাদী যে মানুষ আগের থেকে আমি মনে করি সচেতন হয়েছে, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খারাপ ঘটছে। আমি জানি না, আমি আমি হচ্ছে আরেকটু ধৈর্য ধারণ করে দেখার পক্ষে, যে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে তখন কি ঘটে, সেইটা আমি দেখার জন্য অপেক্ষা করতে চাচ্ছি। থ্যাংক ইউ শিমুল আপু। আসলে বিষয়টা হচ্ছে যে ধৈর্য ধরতে, যে আমরা আসলে কতদিন ধৈর্য ধরবো আমি যেহেতু বুঝতে পারছি না। এমনিতে একটা সংখ্যালঘু কমিউনিটি, এবং হুম। এমনিতেই এই কমিউনিটির মানুষগুলিকে সারা জীবন অত্যাচার, টর্চার এবং তাদেরকে
হেয় করা হচ্ছে, এবং তারপরে যদি আবার মানুষজনকে উচ্ছেদ করা হয় গুচ্ছগ্রাম থেকে, যখন তাদেরকে বের করে দেওয়া হয়, আসলে সেই ফলশ্রুতিতে সেই মানুষগুলোর জীবন কতটা মানবতার হচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে আশার বাণী আমারও রয়েছে যে হয়তো ভালো কিছু দেখতে পাবো। এবং যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না, বেশিরভাগ মানুষই বিভিন্ন কাজের সেক্টর থেকে এসেছেন, তারা অর্থনীতি বোঝেন, তারা সমাজ বোঝেন, তারা পরিবেশ বোঝেন। তো সবকিছু মিলিয়ে আমিও আশাবাদী। অন্যদিকে কমিউনিটির এই হালের জায়গা থেকে এবং সবকিছু মিলিয়ে ভারাক্রান্ত এবং খারাপ লাগছে। তো সবকিছু মিলিয়ে আসলে একটা মিশ্র অভিজ্ঞতা। অনন্যাদি, তোমার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে তুমি বাংলাদেশ কাজ করছো, তুমি নিজের পার্লার ছিল, এবং সেখান থেকে তুমি যে সফল উদ্যোক্তার গল্প আমরা বিভিন্ন পত্রিকাও দেখেছি, একজন অনন্যা বণিকের সফলতার গল্প, এবং আমরা সেইটা দিকে ইন্সপায়ার্ড হচ্ছিলাম, এবং ওই ইন্সপিরেশনের জোরে কিন্তু আমরা অনেককে কাজ করতে দেখেছি। তুমি কি আমাদেরকে কোনোভাবে কোনো কিছু বলতে চাও যে আসলে আহ, তোমার এই মুভমেন্টের কারণটা কি, লাইক বাংলাদেশ থেকে আমেরিকা আসার পেছনে কারণ কি? কারণ আমরা যখন দেখি যে একজন সফল, যে এটা আমার বেলায় হয়েছে যে আমি যখন একজন সফল নিউজ অ্যাঙ্কর ছিলাম, তারপরে আমি আমেরিকায় মুভ করলাম। ও আচ্ছা, তাহলে ফুটেজ খাওয়ার জন্য হচ্ছে তাহলে তাসনুভা এই বাংলাদেশের মানুষজনের কাছ থেকে এই সহানুভূতির দৃষ্টিতে নিলে এখন নিজের লাইফ গোছানোর জন্য উন্নত দেশে থাকছে। বিষয়টা আসলে যদি তোমার দিকে আমি একটা কথাই বলি যে আচ্ছা, তাহলে অন্য তো খুব ভালো কাজ করছিল, এত সফল একজন উদ্যোক্তা কেন আমেরিকায়, মানে কি বলতে চাও এখান থেকে? আচ্ছা, আমি প্রথম যেখানে ছিলাম আমি সেখান থেকে শুরু করে শেষ করে দেন তোর পরের প্রশ্নটা আসবো। তো আমার যে সেক্স ওয়ার্কার ছিল, যে মেয়েগুলো ভিক্ষাবৃত্তি করে খায়, এখন তারা কি করবে? আমার কাছে এক্স্যাক্টলি। ফোন করে কান্না করতেছে, কারো কারেন্ট বিল দিতে হচ্ছে, আমাকে ব্যবস্থা করতে হচ্ছে। যেমন আজকে সকালে কাউকে বাজার করে দেওয়া লাগছে, সেটা আমাকে ব্যবস্থা করে দেওয়া লাগছে। সো যেহেতু আমি, এখন তোর এই প্রশ্নটা আসছি, যেহেতু আমি উদ্যোগী হয়ে কাজ করছিলাম, উদ্যোক্তা হয়ে কাজ করছিলাম, আমার বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখনো পর্যন্ত, এবং সেগুলো সফলতার সাথেই হচ্ছে। সেই সোর্স অফ ইনকাম থেকে আমি এই মেয়েগুলোকে স্টেবল করার জন্য চেষ্টা করতেছি। এই চেষ্টাটা আমার জন্য অত্যন্ত ক্ষুদ্র এবং আমার জন্য অত্যন্ত কি বলবো, কঠিন হয়ে যাচ্ছে এত দূরে বসে এই বিষয়গুলো টেক কেয়ার করা। তারপরেও চেষ্টা করছি। আর উদ্যোগী হওয়ার যে বিষয়টা তুই জানিস আমাকে, তারপর আমি অনিয়ারে বলতে চাই, আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে কাজ করার মাধ্যমে। সেটা 2000 সাল থেকে আমি ছিলাম ফিল্ড ওয়ার্কার। 2007 সালে এসে আমি বন্ধুর হেড হেড অফিসে বসা শুরু করি। দেন 2010 সাল থেকে আমি আমার নিজের সাদা কালো নামে একটা সিভিও ছিল, কমিউনিটি বেজ অর্গানাইজেশন, যদিও সেটা রেজিস্ট্রেশন করা আমার পক্ষে সম্ভব হয়নি। 2015 সাল থেকে আমি উদ্যোগী হয়ে একটা বিউটি পার্লার প্রতিষ্ঠা করি, এবং সেই শুরু থেকে যদি একটা পার্লার হয়, এখন আমার টোটাল 4টা প্রতিষ্ঠান। সেখানে টোটাল আমার 11 জন লোক কাজ করছে, সেখানে ট্রান্স এবং ফিমেল কম্বিনেশন আছে। কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখনো পর্যন্ত সব মানুষ, সব মহিলারা ট্রান্সদের হাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যদিও আমরা অনেকটা এগিয়ে ইয়া। এসেছি। আমার পার্লারের মেয়েরা বা আমার পার্লারের ক্লায়েন্টরা এখন এসে খোঁজে যে ওই হিজড়াটা কই, বা তানিশা আপু কোথায়, বা পলাশী আপু কোথায়, ওদের হাতের কাজটা অনেক ভালো, আমরা ওর কাছেই কাজ করতে চাই। তারা ওয়েট করে, কোনো কারণে পলাশী বা তানিশা যদি ব্যস্ত থাকে, ওই ক্লায়েন্ট গুলো তাদের কাছে কাজ করবে বলেই তারা ওয়েট করে। এটা আমার জন্য একটা বড় সফলতা। তো উদ্যোগী হওয়াটা এত বেশি সহজ ছিল না। প্রথম দিকে আমাকে 1 বছর প্রচন্ড রকম লসের মুখোমুখি হতে হয়েছে আমাকে, কারণ আহ, আমার অন্য কোনো অবৈধ পথে উপায় ইনকাম করা ছিল না। তুই জানিস আমাকে, আমি কখনো ভিক্ষাবৃত্তি করতাম না, আমি কখনো সেক্স ওয়ার্কার ছিলাম না। আমার যেটুকু অর্থ ছিল সেটা পুরোপুরি হালাল পথে উপার্জিত পয়সা ছিল। 1 বছর লস করার পর দেন আমি দ্বিতীয় বছর থেকে আলোর মুখ দেখা শুরু করি, এবং তারপরে আমি আরো পরপর 3টা প্রতিষ্ঠান ওপেন করি, এবং সেগুলো এখনো চলছে। তবে এই রাজনৈতিক প্রেক্ষাপট, অভ্যুত্থানের পর ব্যবসার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আমার ট্রান্স মেয়েগুলো, হিজড়া মেয়েগুলো খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলছে, এখনো পর্যন্ত টিকে আছে। আর আমি এসেছি আমেরিকাতে, কেন এসেছি সেটা হচ্ছে লাইফ থ্রেট ছিল। কারা থ্রেট করছিল? লাইফ থ্রেট ছিল ইসলামী গোষ্ঠী যারা ছিল, তারা যখন 2016 সালে যখন জুলহাসকে মেরে ফেলা হয়, ওই হিট লিস্টের মধ্যে প্রথম সারিতে 5 নম্বরে আমার নাম ছিল। বন্ধুর এক্সিকিউটিভ ডিরেক্টর এটা আমেরিকান অ্যাম্বাসেডারের বাসায় বসে এই উক্তিটা করেছিলেন যে আমাদের অনন্যা খুব ঝুঁকির মধ্যে আছে, এবং অনন্যার উচিত সেফটি প্লেসে থাকা, সেফ থাকা। সো আমিও জানতাম বিষয়টা এরকম। তার পরবর্তীতে যুক্ত হয়েছিল, আমি যখন উদ্যোক্তা হয়ে উদ্যোগী হয়ে কাজ শুরু করলাম, শুধু আমার পার্লারে যে মেয়েরা কাজ করে তা না,
তার পাশাপাশি H&M ফ্যাশন হাউসে আমি 11 জন মেয়েকে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ দিয়েছি, তারা এখনো কাজ করছে। গণ ইউনিভার্সিটি, যেটা সাভার এলাকাতে খুব প্রমিনেন্ট, ওই গণস্বাস্থ্য। 9 জন মেয়ে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছে। সো এই যে কাজ করতে যে লোকাল যে হিজড়ারা আছে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছিল। লোকাল কমিউনিটির লোকজন যখন হিজড়ারা যখন বাচ্চা নাচানোর জন্য বাড়ি বাড়ি যাচ্ছিল, তখন ওরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতো, ওই যে আখি তো এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, তোমরা ভিক্ষা করো কেন? তখন তারা ফিল্ডের এই খবরটা বাড়িতে সর্দারনির কাছে বলতো, গুরুর কাছে বলতো, গুরু ওরা এই যে আখির কথা বলে, অনন্যার কথা বলে, অনন্যা পার্লার দিয়ে বসছে, আখি সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করে, সুমনা এখানে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করে, তোমরা কেন ভিক্ষাবৃত্তি করছো? তোমরাও তো এরকম কোনো কিছু করতে পারো। তখন গুরু শ্রেণীর লোকজন একটা মিটিং ডাকলো, যে তাদের হিজড়াগিরি তো আসলে হুমকির মুখে পড়ে যাচ্ছে, অনন্যা এগুলা কি শুরু করছে, অনন্যা কেন হিজড়াগিরিটাকে প্রায়োরিটি না দিয়ে কেন চাকরিটাকে প্রায়োরিটি দিচ্ছে, বা কেন বিজনেসটাকে প্রায়োরিটি দিচ্ছে? আমার মেয়েরা পাড়ায় গেলে, আমার মেয়েরা বাজারে গেলে, আমার মেয়েরা বাচ্চা টাচ্চাতে গেলে ওরা এখন এক্সাম্পল টানতেছে অনন্যার, তাহলে অনন্যাকে তো আমরা আসলে কি করবো, অনন্যার কি করা উচিত? দেন ওইখান থেকে একটা কি বলবো, সুপারি হয় আমার জন্য, যে কি করা যায়। তুই খুব ভালো করে জানিস, যে আপুটা আমাদের সাথে গেস্ট হিসেবে আছে উনিও জানে, হিজড়াদের প্রচুর টাকা, যেটাকে বাংলা ভাষায় কাঁচা টাকা বলে, মাফিয়াদের মতো। হ্যাঁ, তো সেই টাকাটা তারা ব্যয় করতে একটুও কার্পণ্য করবে না। তখন তারা বললো যে কেউ 2 লাখ দেবে, এটার অডিও আমার কাছে আছে, বোধহয় ভিডিও সহকারে। আমি বলছি, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। সো তারা বললো কেউ 2 লাখ দেবে, কেউ 3 লাখ দেবে, কেউ 1 লাখ দেবে, কেউ 50,000 দেবে, তো অনন্যাকে আমরা মেরে ফেলি। তো আরেকজন বলল, তাদের মধ্যে থেকে আরেকজন বলল যে অনন্যার তো একটা পারিক আছে, অনন্যার হাজবেন্ড আছে, অনন্যাকে মারতে হলে তো সবসময় তো ওই সাথে হাজবেন্ডের সাথে সাথে থাকে। তো তখন তারা বললো তো আমরা দুজনকেই নাই করে দেই। ব্যাপারটা এরকম। তো একটা কথা কি, যেমন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি এরকম হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নিরপেক্ষ, একটা গ্রুপের মধ্যে সব, তো ওই নিরপেক্ষ যিনি ছিলেন তিনি এসে আমাকে কোনোভাবে ব্যাপারগুলো বলেছেন এবং ওইখান থেকে রেকর্ডিং করে আমাকে কিছু জিনিস দিয়েছেন। তা হচ্ছে গিয়ে আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং আমার কাছে একটা এভিডেন্স ছিল। হ্যাঁ, তো পরে কথা বলবো পরে। আহ, তো যেটা হইলো, আমার কাছে মনে হইলো যে আমার আর একটু সেফ থাকা দরকার। তখন আমি লোকাল থানাগুলোতে গেলাম। লোকাল থানাগুলোতে যাওয়ার পর আমাকে প্রশাসন যেটা বললো, যে আপনি অনেক ভালো কাজ করছেন, আমরা জানি আপনি অনেক অনেক দিন ধরে কাজ করছেন, সেই তথ্য আমাদের কাছে আছে। ওনাদের কাছে এনএসআই একটা রিপোর্ট ছিল আমাকে নিয়ে। সো বাট আপনার এই নিরাপত্তার জন্য, আপনি যেহেতু ভিভিআইপি না, আপনার পার্লারের সামনে বা আপনার বাসার সামনে আমরা পুলিশ প্রশাসন নিয়োগ দিতে পারবো না। তবে যেটা করতে পারি, আপনি যখন বাসার বাইরে বা ধামরাইয়ের বাইরে, আপনার এলাকার বাইরে যাবেন, আপনি দয়া করে আমাদেরকে একটা টেক্সট করবেন। তো ওনারা যেটা করলেন, আমাকে এনএসআই এবং ডিএসবি নাম্বারগুলো দিলেন। আমি সত্যি ওনাদের দ্বারা উপকৃত হতাম। ওনারা আমাকে প্রোটেক্ট করতেন, আমাকে ওনারা বলতেন আপা এখানে যাবেন না, যেয়েন না। লাইক যেমন তোকে আমি কিছুক্ষণ আগে, অনিয়ারের আগে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে বলছিলাম, আমাকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হয়েছিল। আমার এক গুরু আমাকে ইটের ভাটায় নিয়ে গেছিলেন, এবং তাদের প্ল্যান ছিল আমাকে ইটের চুল্লিতে ফেলে দেয়, আমার হাজবেন্ডকে এবং আমাকে। তারা কোক রেডি করে রেখেছিলেন ঘুমের ওষুধ সহকারে, হাই ডোজের ঘুমের ওষুধ দিয়ে। ইনস্ট্যান্ট তারা আমাকে কোক খাওয়ানোর জন্য ফোর্স করছিলেন। তখন আমাকে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, উনি আমাকে সেভ করেছেন। আমি যাওয়ার আগে ওনাকে ফোন দিয়ে গিয়েছিলাম, এবং ইন দ্যাট টাইম উনি আমাকে ফোন দিয়ে বলছিলেন, আপনি এখনো কেন বাসায় মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হচ্ছেন না? আপনি বাসায় আসেন, আপনি থানায় আসেন, আপনি কেন গেছেন ওইখানে আমাকে বলেন, আপনি কার সাথে গেছেন তাকে নিয়ে থানায় আসেন, আমি তাকে দেখতে চাই। অন্যদি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে আমার নিজেরই শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছে যে আমি এতদিন জানতাম যে কাক কাকের মাংস খায় না, একটু বলি, কিন্তু শেষ করি। ইভেন আমি যখন আমেরিকার ভিসা পেয়েছি, কানাডার ভিসা পেয়েছি, ইউরোপের ভিসা, ইন দ্যাট টাইম আমার 1.5 মাসের মধ্যে 3টা দেশের ভিসা আমার কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে। দেন কি হলো, আমি ডিসাইড করতে পারছিলাম না আমি আসলে কোথায় যাব, কবে যাব, আসলে কি আমার দেশ ছেড়ে চলে আসা উচিত কিনা। এতগুলো ব্যবসা, এতগুলো স্টাফ, আমার এতগুলো শিষ্য মেয়ে। দেন আমাকে যে কোনো একটা মানুষ অনুরোধ করলো, খুব সময় নিও না, খুব দ্রুত দেশটা ছেড়ে দাও, তোমার জন্য মঙ্গল হবে। ইভেন আমি আমার স্টাফদেরকে বলি না আমি যে আমেরিকা চলে আসতেছি। আমার লাগেজ, ছোট্ট একটা লাগেজ নিয়ে আমি সবাইকে অ্যানাউন্স করলাম আমি কলকাতা যাচ্ছি। কারণ আমি খুব ফ্রিকোয়েন্ট কলকাতা যেতাম, আমার কলকাতা ভাল লাগতো। আমি খুব
খুবই গোপনীয়তার সাথে আমেরিকাতে এসেছি, এবং 1 মাস পর আমি সবাইকে বলেছি আমি এখন আমেরিকাতে। তুই ভাবতে পারছিস? আমার টেনশন ছিল ওরা আমাকে হয়তো এয়ারপোর্টে যাওয়ার আগেই অ্যাটাক করবে এবং আমাকে খুন করবে, সাথে আমার আমি যে হাজবেন্ড। মানুষজন, এবং আমি এইটাই অবাক হই, সেটা হচ্ছে যে শিমুল আপু, আমি তোমার কাছে এই আলোচনা থেকেই ফিরতে চাই। সেটা হচ্ছে, দেখো, আমি পরিচয় করতাম নিজেকে ট্রান্স, কজ আমি যেহেতু হিজড়া ট্রেডিশনে ছিলাম না, রাইট? এখন দেখো, অন্যদি নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এখন পর্যন্ত কিন্তু অন্যদি বলছে, অন্যদি আমেরিকা থাকছে, এখনো কিন্তু তাকে ট্রান্স লিখতে হয়, কজ বাংলাদেশে হিজড়া কালচার স্বীকৃত, বিশ্বের অন্যান্য দেশে নাই। কিন্তু তারপরেও দেখো, হিজড়া হয়েও হিজড়া গুরুদের দ্বারা লাঞ্ছিত হচ্ছে, এমনকি জীবন থ্রেট পাচ্ছে। তাহলে এই যে ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামো মানে কেন কেন হচ্ছে? মানে তোমার কি মনে হচ্ছে এই জায়গাগুলি অনন্যারা কেন এগুলি তাহলে ফেস করছে? যদি অনন্যারাই এগুলি ফেস করে, তাহলে শিশিরা কি করছে? লাইক এই ক্ষমতা কাঠামো, আমার তো শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কেন হচ্ছে এগুলো? আসলে এটা তাসনুভা, আমার ধারণা তুইও খুব ভালো করে জানিস যে আমাদের দেশে আসলে ট্রান্সজেন্ডার অ্যাওয়ারনেস, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, এই এই শব্দগুলো আমি বলবো আহ খুব সাম্প্রতিক কালের সময়, মানে খুব বেশি দিন আগের না এই শব্দগুলো বাংলাদেশে। আহ আমি বলবো যে গত 20 বছর ধরে আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলা শুরু করেছি। তার আগে পর্যন্ত কিন্তু আমরা সবাইকে হিজড়া বলেই জানতাম, মানে ওই যে অ্যাওয়ারনেস এর জায়গাটা বা সচেতনতার জায়গাটা ছিল না। হ্যাঁ। কিন্তু সত্যি কথা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টারসেক্স মানুষ যারা, তারা কিন্তু হিজড়া পেশায় আমাদের দেশে নাই বললেই চলে। মানে আমি আমি এখনো পাইনি বা শুনিনি যে হিজড়া পেশায় ইন্টারসেক্স মানুষজন আছেন। আবার ট্রান্সজেন্ডার হিসেবে যারা আলাদা একটা মানে ট্রান্সজেন্ডার তার পরিচয় নিয়েই থাকতে চান, তারা কিন্তু অনেকেই আছেন যে তারা বিভিন্ন পেশায় আছেন, হিজড়া পেশায় নাই। হুম। কিন্তু এখানে একটা আসলে ওই যে দ্বন্দ্বর জায়গাটা, যে এই যে হিজড়া যারা আমাদের দেশে আছেন, তারা কিন্তু, তাদেরকে কিন্তু অধিকাংশ মানুষই মনে করেন যে তারা আসলে ইন্টারসেক্স, অর্থাৎ তাদের বায়োলজিক্যালি তারা তাদের পরিচয়টা আলাদা, ভিন্ন, সেইটাই কিন্তু অধিকাংশ মানুষ মনে করেন। এবং এই যে মনে করাটা এবং মানে ভুল ভুল বোঝার যে জায়গাটা, হ্যাঁ, এই ভুল বোঝার জায়গা থেকেই কিন্তু হিজড়াদের আমাদের সমাজে একটা একসেপ্টেন্স তৈরি হয়েছে। আমি বলবো যে সেরকম একটা জায়গা। এখন এই ভুল ভাঙা ভাঙির জায়গাটা যদি মানে ভেঙে যায়, মানে মানুষ যদি আসলেই সচেতন হয় এবং সচেতনতার জায়গা থেকে তারা জানে যে আসলে বিষয়টা উম প্রত্যেকের পরিচয়টা কি, এবং হিজড়া মূলত একটা যে একটা পেশাগত জায়গা, একটা কালচারাল জায়গা, একটা সাংস্কৃতিক জায়গা, সেই জায়গাটা কিন্তু, যে তার যে অতীতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু এখন হারিয়ে গেছে, সেই ঐতিহ্য কিন্তু এখন বর্তমানে নাই। অনন্যাদি যে কথাটা বলছিলেন, আমি সেই জায়গাটাতেই এখন আসছি, যে হিজরতের যে একটা ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি, ঐতিহ্যবাহী একটা পেশা, এবং সেই পেশাটার মধ্যে যে একটা হিস্ট্রি আছে, খুব দারুণ একটা হিস্ট্রি আছে। হ্যাঁ। সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, এবং সেই জায়গাটাতে এখন আমরা যারা কাজ করি তারা জানি যে সেই জায়গাটাতে এখন দাঁড়িয়েছে একটা আহ খানিকটা বলবো যে মাফিয়া চক্রের মতন একটা জায়গা তৈরি হয়েছে, যেটা অনন্যাদি অলরেডি বললেন যে সে আসলে থ্রেড খেয়েছে। এবং এই থ্রেডটা আসলে কেন, সেইটাই হচ্ছে আসলে ওই যে পরিচয়ের রাজনীতিটা। হ্যাঁ। কারণ আমার যে ইন্টারসেক্স মানুষ, যে ইন্টারসেক্স আছেন, তিনি তো নিজেকে আসলে হিজড়া বলে পরিচয় দিতে চান না। বা আমার যে ট্রান্সজেন্ডার বোনটি পরিশ্রম করতে চায় অনন্যাদির মতো, যে সেও ব্যবসা করতে চায়, সেও বিভিন্ন রকমের চাকরিতে জয়েন করতে চায়, সে চায় না হিজড়া পেশায় যেতে। তো সে এই মানুষগুলোকে দেখে তো অন্য মানুষজন সচেতন হচ্ছে, অন্য মানুষজন বুঝছে যে না, আসলে তো এটা না। এখন আমি নিজে দেখেছি অনেকের, অনেক হিজড়াদেরকে যে বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সেখানে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কেন করছেন না? কারণ সেখানে পয়সা কম। আমি যখন পরিশ্রম করব, কাজ করব, তখন কিন্তু আমার বেতনটা কম আসবে। কিন্তু আমি যখন হিজড়া পেশায় আছি, তখন কিন্তু আমি অনেক ইনকাম করতেছি। এবং অনন্যা দিয়েও জানে, তাসনুভাতিও জানিস যে সেখানে আসলে প্রচুর পরিমাণ টাকা, এবং আমরা মাঝখানেও দেখেছি একজন হিজড়া বুড়োর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তো এই বিষয়গুলো, যে যে পাওয়ার একটা বিষয়, ক্ষমতা একটা বিষয়, এবং এই ক্ষমতার সাথে আসলে আরো অনেক কিছু জড়িত। সেখানে একটা মাফিয়া চক্র জড়িত, সেখানে আহ সেখানে আমি বলবো যে মাদকের ব্যবসা জড়িত, সেখানে আহ আর্মস এর ব্যবসা হয়তো জড়িত, আমি জানি না, পুরোটা আমি বলতে পারবো না। কিন্তু
এই এই যে পাওয়ারের সাথে সরাসরি সংশ্লিষ্টটা আমার এই যে হিজড়াদের একটা সিন্ডিকেট, আমি বলছি না যে সব হিজড়ারাই একই রকম, হ্যাঁ সব হিজড়ারা না, কিন্তু এই হিজড়াদের মধ্যেও হিজড়া কালচারের মধ্যেও একটা গ্রুপ আছে যারা তাদের ঐতিহ্যকে লালন করছে, ঐতিহ্যকে ধারণ করছে, সংস্কৃতিকে ধারণ করছে। আবার আরেকটা গ্রুপ আছে যারা এটাকে মিস ইউজ করতেছে, এবং তারা একটা সিন্ডিকেট হয়ে আসলে মাফিয়া চক্রের মতন কাজ করছে। এবং যারা চাচ্ছে না যে আমার ট্রান্সজেন্ডার বোনটি আসলে একটা চাকরি করে, একটা ভালো একটা পেশায় গিয়ে বা ব্যবসা করে সে সেটেল হোক, বা আমার ইন্টারসেক্স বোনটি সে আসলে তার লাইফটা সেটেল করুক, তার তার নিজস্ব পরিচয় সেইটা চাচ্ছে না, কারণ তাদের সেখানে একটা আইডেন্টিটি রাজনীতি আছে। হ্যাঁ, তো ওই যে বললাম যে আসলে এটা তো একটা চক্র, অন্য অনেক কিছুর মতনই এটা একটা চক্র। হ্যাঁ, এবং সেই সেই চক্রের কারণেই কিন্তু এই পাওয়ার স্পেকট্রামটা ভাঙা যাচ্ছে না, এবং তারা চাচ্ছে না, যে কারণেই ওই যে বলছি যে কাক কাকের মাংস খায় আসলে। আমাদের দেশের আমি যারা ট্রান্সজেন্ডার বোনদেরকে যাদেরকে দেখেছি, বা আমার ইন্টারসেক্স যারা আছেন, আম, তারা কিন্তু সবচেয়ে বেশি ভয় পায় আসলে হিজড়াদেরকে। তারা কিন্তু মোল্লা মৌলবি বা এদেরকে ভয় পায় না তা না, কিন্তু হিজড়াদেরকে সবচেয়ে বেশি ভয় পায়। এবং আমি আবারও বলছি যে সব হিজড়ারা সমান না, সব হিজড়া, এখানে অনেক হিজড়া, বিশেষ করে আমি যদি বলি খুলনায় কিছু হিজড়া গোষ্ঠী আছেন, বরিশালে কিছু হিজড়া গোষ্ঠী আছেন যারা আহ আসলে তাদের ঐতিহ্যকে লালন করেন, ধারণ করেন, হ্যাঁ সংস্কৃতিকে লালন করেন, কিন্তু পাশাপাশি আবার এইটার একটা মিস ইউজও করে একটা গোষ্ঠী, একটা সিন্ডিকেটও আছে একটা গোষ্ঠী, যে যে গোষ্ঠীটা এই হিজড়া পরিচয়ের আড়ালে আরো অনেক কিছু করেন, এবং তারা একটা কি বলবো আলাদা একটা চক্র তৈরি হয়েছে। ধন্যবাদ শিমুল আপু। তুমি যে প্রসঙ্গটা টানলা, যেটা হচ্ছে যে কাজে টাকা বেশি বিষয়টা, সেটার সাথে আরো কয়েকটা বিষয় আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে যারা নিয়োগ দিচ্ছেন, বিভিন্ন সময় আমি যখন বাংলাদেশে কাজ করতাম বা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যখন রিক্রুটিং প্রসেসটা আমি দেখতাম, যারা রিক্রুট করছে তারা ওই যে সরকারের একটা গভর্নমেন্ট থেকে একটা ডিক্লারেশন ছিল যে ট্যাক্স মওকুফের একটা বিষয়টা। তো হ্যাঁ, ওই ট্যাক্স মওকুফের বিষয়টা শোনার পরে অনেকেই আগ্রহী হয়েছেন কাজ করতে, কিন্তু এই হ্যাঁ, মানুষগুলিকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য তাদের যে একটা বাথরুম দরকার, সবচেয়ে বড় প্রবলেমই হয়তো বাথরুমে। মেয়েদের জন্য একটা আলাদা বাথরুম আর ছেলেদের জন্য একটা আলাদা বাথরুম, তাহলে সেই মানুষটা, যাকে বিশেষ মানুষটাকে নিয়োগ দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু কোনো ধরনের বাথরুম ছিল না। তো এবং তাদেরকে যে ট্রিটমেন্টটা খুব বাজেভাবে ট্রিট করা হতো, মেয়েরা খুব বিরক্ত হয়ে নিজেরাই চাকরি ছেড়ে দিয়ে আবারও সেই হিজড়া ডেরাই ফিরতো। রাইট, বিষয়টা এরকম। তো হ্যাঁ। কমিউনিটি যেরকম এখানে কিছু তাছাড়া কিছু। আমি আরেকটু অ্যাড করি তোর কথার সাথে যে হ্যাঁ শিওর, এই শিওর, শিওর। জিনিসগুলো তো ছিল যে রেডিনেস এর যে অভাবটা, হ্যাঁ যাকে হুম, আমি হুম। আসলে নিয়োগ করছি তাকে রেডি করা, এবং যে জায়গাতে নিয়োগ করছি সেই মানুষগুলোকে রেডি করা, এই দুইটারই অভাব আছে। হ্যাঁ, মানে নিয়োগ কর্তারা নিয়োগ দিয়েছেন, এবং যারা যাচ্ছেন তারা তো আসলে ওই পেশাটা ছাড়ার উদ্যোগ নিয়েই যাচ্ছেন, কিন্তু যেটা হয় যে আমি একটা পরিবেশ থেকে, কারণ হিজড়া পরিবেশটা কালচারটা একরকম আর ওখানে অফিসিয়াল পরিবেশটা আরেক রকম। তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রফেশনাল বিহেভিয়ারের উপরে আসলে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে সেটা বোঝানো, সেইভাবে রেডি রেডি করা, এবং যারা নিয়োগকর্তা তাদেরকেও মেন্টালি সেভাবে রেডি করা যে এই মানুষগুলো কিন্তু তোমার 8-10 জন মানুষের মতন হবে না, কারণ তারা একটা ভিন্ন পরিবেশ থেকে আসছে, এবং তারা জন্মগতভাবেই বৈষম্যের মধ্য থেকে আসছে, সুতরাং তাকে আসলে আলাদাভাবেই তাকে দেখতে হবে। সো এই দুইটা জায়গারই আসলে কিন্তু একটা গ্যাপ ছিল, যে কারণেই সেই চাকরিতে তারা টিকতে পারেনি অধিকাংশই। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলি আসলে আমরা সামনে কথা বলি না বলেই না, মানুষজন যার যেখান থেকে মন গড়া ডিসিশন বানায়, কমিউনিটি মানুষজন নিয়ে যার যেরকম খুশি সেরকম কথা বলে। তো এটা হচ্ছে ভাইস ভার্সা। আমি অন্যদিকে তোমার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে যে আমাদের 2024 সালে বাংলাদেশ, চব্বিশও প্রায় শেষ, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এরপরে আবার 2025 নতুন বাংলাদেশ। তো অনন্যারা, গৌতম থেকে অনন্যা হওয়ার জার্নি একদিনের জার্নি তো না। রাইট, ঘর ছাড়ি, আমরা বাপ ছাড়ি, মা ছাড়ি, ফ্যামিলি ছাড়ি, নতুন করে নিজেদের জীবন তৈরি করি, নিজেদের ক্যারিয়ার বানাই, নিজেদের সফল হওয়ার জন্য আমরা আইকন হই। রাইট, আমাদেরকে দেখে মানুষজন শেখে, তারপর আমরা দেশে টিকতে পারি না। মানে এই যে ক্ষমতা কাঠামোর যে একটা আগ্রাসন, এই আগ্রাসন থেকে বের হওয়ার জন্য
একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা কি করি নাই বা আমাদের কি করা যেত বলে তোমার মনে হয়? এই বডি পলিটিক্সটা নিয়ে আমরা কথা বলি না কেন? হিজড়াদের এই সংস্কৃতি নিয়ে কথা হয় নাই কেন? যেহেতু তুমি হিজড়া ট্রেডিশনে রয়েছে অনেকদিন ধরে, যদি একটু ক্লিয়ার করো আমাদেরকে। আমরা কেউই হিজড়া কালচারের মধ্যে না, তো তোমার জায়গাটা যদি তুমি একটু এক্সপ্যান্ডেড বলো, এটা মনে হয় ভালো হবে। আচ্ছা, যেটা হচ্ছে এই ক্ষমতার চেইন অফ কমান্ড আমরা কেন ভাঙতে পারছি না? আপুটা যে বললো না, যে খুলনা বরিশাল, উনি যেহেতু খুলনা বরিশাল বলছেন, আমি ওনাকে একটু ক্লিয়ার করি। উনি যেহেতু আমাদের নিয়ে কাজ করছেন, ওনার এই ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। তথ্যগত কিছু জটিলতা থাকে, আমরা অনেকেই সত্যি কথা বলতে পছন্দ করি না, অনেকে সত্যিটা বলি না। তবে আমি অন দ্য স্পটে বা অন দ্য এয়ার আমি বলছি, ভৌগোলিক অবস্থানগত দিক চিন্তা করলে বাংলাদেশ হচ্ছে গিয়ে চারিদিকে ভারত। হুম। তো মূল মানে হিজরাগিরি মূলত শুরু হয়েছিল ব্রিটিশ পিরিয়ড থেকে, তারও আগে ভারতে। জমিদারি প্রথা বা নবাবী প্রথা, যেখানে হিজড়াদের উপস্থিতি দেখা গেছে, ইতিহাস যেগুলো বলে হিজড়াদের উপস্থিতি ভারত ভারত থেকে এসছে বাংলাদেশে। হ্যাঁ, যেহেতু ভারতীয় উপমহাদেশ আমাদের দেশটা, সো ভারত থেকে ঢুকেছে কোন পথে? যশোর খুলনা হয়ে ঢুকেছে। আমি হম। ছিলাম, আমি কোথাও কোথাও আমাকে রিপোর্ট করা লাগতো। তো আমি যখন দেখেছি হিজড়া গুরুদের সাথে সারা বাংলাদেশে নেটওয়ার্কিং করতে যে কথা বলেছি, হিজড়াগিরি ঢুকেছে বেনাপোল, যশোর, খুলনা, সাতক্ষীরা এই লাইনটা দিয়ে। তো ওইখানে হিজড়াগিরি চর্চাটা সারা জীবনই হবে, ছিল, আছে এবং থাকবে। বাট এটা যখন আস্তে আস্তে ঢাকার দিকে এসছে, তখন মাল্টি কালচার হয়েছে। আমি কখনো সাতক্ষীরা, খুলনা, বেনাপোল এদিককার হিজড়াদের সেক্স ওয়ার্ক করতে দেখিনি। আমি কখনো শুনিনি ওখানকার একটা হিজড়া প্রফেশনালি সেক্স ওয়ার্কার। বাট তারা যেটা করে, হিজড়াগিরির পাশাপাশি ওই বর্ডারে ব্ল্যাকিং, ওই ব্ল্যাক মার্কেটে কাজ করে, ব্ল্যাকিং নিয়ে কাজ করে। কিন্তু বাংলাদেশে যখন ঢাকার দিকে এসছে হিজড়াগিরিটা, তখন এটাকে মাল্টি কালচার হয়ে গেছে। তখন এটাতে ব্যবসা ঢুকেছে, তখন এখানে সেক্স ওয়ার্কার ঢুকেছে, তখন এখানে প্রস্টিটিউশনটা ঢুকেছে, এখানে হিউম্যান ট্রাফিকিং ঢুকেছে। সো ঢাকাতেও হিজড়া কালচারটাকে অনেক স্ট্রংলি দেখা হয়, শ্যামপুরে দেখা হয়, নারায়ণগঞ্জে দেখা হয়, কুমিল্লাতে দেখা হয়। আপনারা চাইলে আমি ঠিকানা নাম দিতে পারি, যারা এখনো হিজড়া কালচারটাকে বিলং করে সকাল থেকে রাত পর্যন্ত তাদের দিন যাপন করছে। তাদের ডেরাটা খুব স্ট্রিক্ট, তাদের ডেরা এখনো পুরুষ লোক ঢুকতে পারে না। তাদের ডেরা এক গ্লাস পানি খেতে গেলে গুরুকে সালাম করে পারমিশন নিয়ে খেতে হয়। তো যাই হোক, আসি এবার তাসনুমার প্রশ্নে, পাওয়ার অফ স্ট্রাকচার। এইটা আসলে ভাঙা খুব সহজ না। 15 বছর ধরে একটা দল ক্ষমতায় ছিল, তাদেরকে ক্ষমতা থেকে হটানোর জন্য বা নামানোর জন্য গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। অনেক লোক, আহ, শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন এসে সেখানে, রিকশাওয়ালা ছিল, দিনমজুর ছিল, চাকরিজীবী ছিল, শিক্ষক ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, উকিল ছিল, বিভিন্ন পেশার মানুষ একসাথে হয়ে একটা আন্দোলন তৈরি করেছে। দেন ক্ষমতা থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু বাংলাদেশের হিজড়াগিরিটাকে বা এই চেইন অফ কমান্ডের বিরুদ্ধে কথা বলার জন্য আমি অনন্যা হয়ে কাউকে পাশে পাই নাই। সারা বাংলাদেশে হিজড়াগিরির বাইরে থেকেছি আমি, জয়া, কথা আপা। আদারওয়াইজ এখন যারা হিজড়াগিরি থেকে অ্যাক্টিভিজমের সাথে জড়িত, আমি স্ট্রেট নাম বলতে চাই, পার্বতী সে হিজড়াগিরি করে, শাম্মী সে প্রফেশনালি সেক্স ওয়ার্কার ছিল, সে হিজড়াগিরি করে, চৈতি সে এখনো হিজড়াগিরি করে, ময়মনসিংহে যারা আছে তারা হিজড়াগিরি করে। তো আমি যদি গাছেরটা খাইয়ে তলারটা কুড়াই, তাহলে আমি গাছের মালিকের কথা কেন বলবো না? আমি বলবো আমার গুরু ভালো, আমার গুরু যা করতেছে সেটা ভালো করতেছে। আমার গুরু যদি এখন একটা হিজড়াকে ভর্তা করে কবর দিয়ে দেয়, আমি বলবো না এটা কোনো বিষয় না, এরকম হয় হিজড়াদের মধ্যে। বাট আমি অ্যাজ এ অ্যাক্টিভিস্ট হিসেবে, আমি যখন অ্যাক্টিভিজম করতে যাব, আমি আমি এটা বলতে পেরেছি। আমি জয়ার চেয়ে ভোকালি বলতাম যে পিঙ্কি যেটা করেছে এটা ভালো করেনি, বকুল হাজি যেটা করেছে সেটা ভালো করেনি। আমি এই ন্যায়গত কথাগুলো একা একা বলতাম দেখে আমি আইসোলেটেড হয়ে গেছিলাম। আমি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম বলেই আমি বিকল্প জীবন ধারা নিয়ে কাজ করার চেষ্টা করেছি, এবং আমার এই বিকল্প ধারার কাজের ফলস্বরূপ যেটা হচ্ছে, গণ ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড, নিরাপত্তারক্ষী, এইচএনএম এর নিরাপত্তারক্ষী, বিভিন্ন ফুড ভ্যানে বিভিন্ন হিজড়ারা খাবার বিক্রি করতেছে, বিভিন্ন বিউটি পার্লারে প্রতিষ্ঠিত হিজড়ারা বিউটিশিয়ান হিসেবে কাজ করতেছে। সো আমি একা ছিলাম, আমার সাথে আমি কাউকে পাইনি। সো আমি যদি একা হয়ে একটা গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে যাই, আমি খুব সহজে নিশ্চিহ্ন হয়ে যাব, এবং আমি হয়েছিও তাই। বাধ্য হয়ে দেশটা ছেড়ে এসেছি আমি। দুঃখের বিষয় হচ্ছে, আমার জন্য আরেকটা মানুষের জীবন নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে বলতে আমি আমার স্বামীর কথা বলছি। এই ভদ্রলোক তার মাকে ছেড়ে এসছে। এই ভদ্রলোক তো হিজড়া না।
এই ভদ্রলোক সাধারণ নারী পুরুষের কাতার একজন মানুষ। সে চাইলে একটা সংসার করতে পারতো, তার বাবা মার কাছাকাছি থাকতে পারতো, সে একটা বাবার একটা ছেলে। সে আমার জন্য জীবনের ত্যাগ স্বীকার করেছে। আমার সাথে যদি আমি কিছু মানুষকে পেতাম, মুষ্টিমেয় মানুষকে পেতাম, যারা এই চেইন অফ কমান্ডটার বিরুদ্ধে কথা বলতেছে, আমার গলায় গলা মিলায়, আমি কাউকে পাইনি তাসনিভা। আমি একা কথা বলতে যে আমি আইসোলেটেড হয়ে দেশ ছেড়ে চলে এসেছি, আদারওয়াইজ আমাকে মেরে ফেলতো। কেউ হয়তো প্রশ্ন করতে পারে, আপনার তো 40-50 বছর বয়স হয়ে গেছে, জীবনের অনেকটা 75% সময় আপনার কেটে গেছে, তা আপনি বাঁচলেই কি মরলেই কি, আপনি যুদ্ধ করতেন? আসলে কে না চায় বাঁচতে? রাস্তার যে একটা সারমেয় আছে, সেও বাঁচতে চায়, একটা পিঁপড়া সেও বাঁচতে চায়, তো আমিও বাঁচতে চাই, সেটা তো নেহায়েত অন্যায় কিছু না। তবে আমি আশা করি এই চেইন অফ কমান্ড, এই ক্ষমতার যারা ক্ষমতার লোভী যারা আছে, তাদের একদিন পতন হবে, আমরা হয়তো পতন করতে পারবো, সেটা হয়তো সময় লাগবে। কিন্তু আমি মনে প্রাণে চাই এই গুরু শ্রেণী, গুরু শিষ্য পরম্পরায় থাকুক, কিন্তু এই যে শোষণ, এই শোষণটা বন্ধ হোক, নির্যাতনটা বন্ধ হোক। অন্যদি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ব্যক্তিগত জায়গা থেকে আমি তোমার জন্য অনেক খুশি এই কারণে যে আমাদের সমাজে বাস্তবতা চিত্র অনেক পুরুষেরই তার ভালোবাসার মানুষের হাত ধরে দেশ ছাড়ার যোগ্যতা বা ক্ষমতা থাকা সত্ত্বেও ইচ্ছা থাকে না। তো সেই দিক থেকে আমি তো মনে করব যে ভাইয়া অনেক সাহসী একজন মানুষ, যে তোমার মতো একজন মানুষকে ভালোবেসে সে দায়িত্ব ছেড়ে দেয় নাই, এবং সে যোগ্যতা মনে করো প্রমাণ করেছে যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে ভালোবাসা যায় তাকে সব পরিস্থিতি সব জায়গায় ভালোবাসা যায়। মানে পরিবার মানবে না, সমাজ মানবে না বলে হাত ছেড়ে দেওয়া খুব সহজ। তো আমি সত্যি বিশ্বাস করো ভীষণ রকমের ইন্সপায়ার্ড। মানে আমাদের অনেকেরই প্রেম, আমার অনেক প্রেম মানে ভাঙার গল্প অনেকে অনেক জায়গায় আছে। আমি সামনাসামনি বলতে না পারি, আমি লিখি বা যাই হোক না কেন। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। যা হয়েছে মানে কি বলবো, ভবিষ্যতে যাতে করে নিজেরা ভালো থাকো, দ্যাটস ইট। শিমুলাপু, তোমার কাছে ফিরতে চাই। দেখো অন্যদের জীবনের বাঁকের বাঁকে মানে শুধুমাত্র স্খলন আর স্খলন, মানে ক্যারিয়ার গড়ার পরেও ক্যারিয়ারটাতে মানুষ ফোকাস করতে পারলো না। নিজের একটা ভালোবাসার মানুষ থাকার পরেও সেই মানুষটাকে নিয়ে নিজের দেশে থাকতে পারলো না। আমি অন্যদিকে যতখানি চিনি, ওর কোনোদিনও মানে আমি আমি আমরা একসাথে নাচ করতাম একটা দলে, মানে আমাদের সেই আগের যেই মানে স্মৃতি, আমরা কক্সবাজারে show করলাম। তো দেশ ছেড়ে যাওয়ার মতো প্রবণতা মানে বা দেশে থাকার যে আকুতি, আমরা দেশে থাকতে চাই, এবং স্টিল নাও আমার বিদেশ থাকতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না। তো এই যে যে জাতাকল থেকে মানে গৌতম থেকে যে যে অনন্যা হয়, এটাই তো স্বাভাবিক, রাইট? এই কথা বলার চর্চাটা কি কি করলে কথা বলার চর্চা হবে, কি কি করলে অনন্যাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা যাবে, সোসাইটির কি কি দায় আছে, মানে অ্যাক্টিভিজমের জায়গা থেকে। তুমি ফেমিনিস্ট প্ল্যাটফর্মে অনেকদিন ধরে কাজ করছো, মানে রাষ্ট্র যে আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, এই সংস্কারটা আসলে আমরা কিভাবে করতে পারি, কি কি করা উচিত আমাদের? আচ্ছা, প্রথমত এই যে তাসনিমা, তুই নিজেও জানিস যে আমরা কিন্তু একটা স্কুলের কথা বলছি, যে জেন্ডার স্কুল আমাদের স্পেস থেকে আমরা পড়ি, এবং সেখানে কিন্তু আমরা এডোলেসেন্ট চিলড্রেন এবং অ্যাডাল্টদেরকে আসলে এই যে সচেতনতার জায়গাটা, সেইটাই তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সবচেয়ে জরুরি যে যে স্টেপটা আসলে আমি বলবো যে আগের সরকার নিয়েছিল, সেটা খুব একটা জরুরি স্টেপ ছিল। এবং সেটার খানিকটা আমি বলবো যে লেখাটা একটু পুরো ক্লিয়ার ছিল না, একটু আনক্লিয়ার ছিল। তারপরে একটা স্টেপ নিয়েছিল যে গল্পটা নিয়ে, শরীফের গল্প নিয়ে অনেক কিছুই হয়ে গেছে দেশে, এবং পরে গভর্নমেন্ট সেটাকে তুলে ফেললো। তো এইটা খুব একটা জরুরি কাজ যে স্কুলেই বাচ্চাদেরকে অ্যাওয়্যার করা, স্কুলের পাঠ্য বইতে এই বিষয়গুলো যুক্ত করা, যে আসলে নারী পুরুষের পাশাপাশি এই যে ট্রান্সজেন্ডার ইন্টারসেক্স, এইটা একটা আইডেন্টিটি, এবং এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল একটা বিষয়। এখানে একটা মানুষের মানে মনে মনে হয়ে যাওয়ার কোনো বিষয় নাই। মানে কেউ চাইলেই মনে মনে চাইলেই পুরুষ হয়ে যেতে, মানে একজন নারী পুরুষ হয়ে যেতে পারবে না, কি একজন পুরুষ নারী হয়ে যেতে পারবে না। কারণ এটা তার সত্তার সাথে জড়িত এবং তার অস্তিত্বের সাথে জড়িত, এবং সেই অস্তিত্ব এবং সত্তার সাথে জড়িত বলেই সে একজন একজন পুরুষ শরীর হওয়ার পরেও সে নারী হওয়ার আকুতিটা তার থাকে। সে প্রচন্ড রকম ভাবে চায় যে হ্যাঁ, আমি আমি আমার যে সত্তাটা, নারী সত্তাটা, সেই সত্তাটা দিয়ে আমি থাকি। হ্যাঁ, তো এই যে এখানে একটা ভুল বোঝাবুঝির জায়গা মানুষের,
আমি বলবো যে সাধারণ মানুষের যে ভুল বোঝাবুঝির জায়গাটা, এবং সেইটাকে একটা ধর্মীয় একটা আলাদা টুপি লাগানো, এই জায়গাটা থেকে আসলে তখনই উত্তরণ হবে যখন সরকার সেটার একটা স্টেপ নিবে। এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের মতন দেশে দেশে যে সরকার যে স্টেপটা নিবে, সরকার নিজেই জানে না যে এই আইডেন্টিটি গুলো কি, এবং এই এই মানুষগুলো আসলে কেমন হয়, তাদের অস্তিত্বটা কেমন, তাদের সত্তাটা কিরকম, এবং তারা কি, যে কারণে আমরা হিজড়া গেজেটের মতন একটা গেজেট দেখতে পাই যে যেখানে আসলে কিছুই সরকার কোনো রকম কোনো আলোচনা ছাড়া, কারোর সাথে কোনো কথা বলা ছাড়া, বিশেষ করে এই বিষয়ে যারা জানে তাদের সাথে কোনো রকম কথা বলা ছাড়া একটা গেজেট গুলো, যেটার নাম দিল হিজড়া গেজেট। এবং সেখানে আসলে এই যে আমার ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্স, এই পরিচয়গুলো কোনো কিছুই আসলো না। সুতরাং মানুষের মধ্যে কিন্তু সেই ভুল বোঝাবুঝিগুলো থেকেই গেল, সরলো না। তো আমার আমার এই এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, আমি আমার ভারতের বন্ধুদেরকেও দেখেছি, আর সেখানে যারা আমার ট্রান্সজেন্ডার বন্ধুরা আছে, আম, তারা কিন্তু সকল সুযোগ সুবিধাই পাচ্ছে তাদের পড়াশোনা বলে। তারা অনেকেই হায়ার এডুকেটেড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। হ্যাঁ, এরকম মানুষ আছে, বিভিন্ন প্রফেশনে আছে আমাদের পার্শ্ববর্তী দেশেই। কিন্তু আমাদের দেশে সেখানে ন্যূনতম শিক্ষার অধিকারটুকু পাচ্ছেন না, স্কুলে বুলিড হতে হয়, স্কুল থেকে মানে স্কুল থেকেই তারা আসলে আহ ঝরে পড়ে যায় অধিকাংশ। যারাও অনেক কষ্ট করে পড়াশোনা করে, তাসনুভা তুই নিজেও অনেক কষ্ট করে পড়াশোনা করেছিস, এবং আরো যারা আছে তারাও অনেক কষ্ট করে শেষ পর্যন্ত স্ট্রাগল করে পড়াশোনাটা করে। তো এখানে আসলে আমি বলবো যে সবার আগে প্রয়োজন হচ্ছে সরকারকে সেই ইনিশিয়েটিভটা নেওয়া, এবং সরকার যেন সেই ইনিশিয়েটিভটা নেয় সেটার জন্য আমরা আমরা যারা অ্যাক্টিভিস্ট আছে, আমরা যারা কাজ করছি, তাদের কাজ হলো ক্রমাগত আসলে বলে যাওয়া। আমরা এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করলাম, আমি আমার হিজড়া বোনদেরকে দাওয়াত দিলাম যে তোমরা আসো, এই এই গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় কথা বলো। মানে আমরা আমরা তো এই কথাগুলো না বলে কিন্তু সবাই কিন্তু ভয় পেয়ে চুপ থাকলো, আসলো না। আগামী 21 তারিখ আরেকটা প্রোগ্রাম আছে, সেখানেও আমি ইনভাইট করেছি কয়েকজনকে, আমি জানি না আসবে কিনা। তো এই যে নিজেদের কথাটা বলাটা, যেমন আমি নিজেও জানি কয়েকটা গুচ্ছগ্রামে হামলা হয়েছে, কিন্তু এগুলো বাংলাদেশের কোনো নিউজে আসেনি, এই নিউজগুলো কোনো সাংবাদিকরা ছাপেনি। হ্যাঁ, তাহলে মানুষ কিন্তু জানছে না যে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে এই ঘটনাগুলো যে ঘটছে সেটা তো একটা একটা জায়গায় বলতে হবে, কথা তো বলতে হবে। হ্যাঁ, কথা না বলে যদি আমি ভয় পেয়ে চুপ করে থাকি, তাহলে তো সারা জীবনই অবস্থাটা এরকমই থাকবে। যেমন আমি বলবো যে জুলাস জীবন দিয়েছে, অনন্যাদিরা কাজ করেছে, জয়াদিরা কাজ করেছে, বলেই কিন্তু আজকে মানুষ এই যে ট্রান্সজেন্ডার বা আজকের তাসনুভা তাসনুভা হতে পেরেছে। হুম নয়তো পারতো না, তাই না? তো এই জায়গাগুলো যে তৈরি করার জন্য কিন্তু আমাদেরকে সেই রিস্ক যাই থাকুক না কেন, সেটা রিস্কটা মাথায় নিয়েই কথা বলতে হবে, সরকারের কানে বারবার বারবার গিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমরা এইটা, এবং আমাদের অস্তিত্বের লড়াইয়ে বা আমাদেরকে আর একজন নারী একজন পুরুষের মতনই আমরা আমাদের অধিকারটা চাই। এই দেশের নাগরিক হিসেবে আমার যে অধিকারটা, সেই অধিকারটা আমরা চাই। সেটার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে। পাঠ্যপুস্তকে নারী পুরুষের আইডেন্টিটির পাশাপাশি এই আইডেন্টিটি গুলোকে যোগ করতে হবে, এবং পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দিতে হবে স্কুলের বাচ্চাদেরকে। আমি স্কুলের বাচ্চাদের সাথে কাজ করি, আমার কাজ ম্যাক্সিমাম কাজটাই ওদের সাথে, স্কুলের অ্যাডোলেসেন্টদের সাথে। তারা কিন্তু খুবই পজিটিভ, এবং ওদের সাথে যখন আমি আলাপ করি ওরা কিন্তু খুবই পজিটিভলি বিষয়টা নেয়, ওদের মধ্যে ন্যূনতম গোঁড়ামি নাই, এবং তারা এবং তারা কিন্তু অনেক কিছু জানেও। তো আসলে প্রবলেম কিন্তু কিছু গুটি কয়েক মানুষের মাথায়। আমি বলবো না সবার মাথায়। এই যে ধর্মীয় গোঁড়ামি কিছু উচ্ছৃঙ্খল জঙ্গি টাইপের কিছু মানুষ আছে আসলে, এবং এই সংখ্যাটা আমি মনে করি না যে খুব বেশি, কিন্তু এই অল্প কিছু সংখ্যক একত্রিত হয়ে যখন মবটা করে, তখনই গভর্নমেন্ট কি করে, পিছনে হেঁটে যায়। কিন্তু গভর্নমেন্টকে এখানে আসলে একটা শক্ত অবস্থান নিতে হবে, এবং আমাদেরকেও আসলে একত্রিত হয়ে, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি আমরাও, আমি মনে করি যে আমরা বিচ্ছিন্ন, তো আমাদেরকেও আসলে একত্রিত হয়েই কথাগুলো বলতে হবে। থ্যাংক ইউ শিমুল আপু। অর্ণাদি, আমরা আলোচনা করলে তো আসলে অনেক আলোচনা করা যায়, এই গল্প আসলে শেষ হবে না তো। আমরা প্রায় শেষের দিকে আসছি, আবার আলোচনা লম্বা হলে মানুষজন শুনতেও চায় না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়া যে অ্যাওয়ারনেস এর জায়গাটা কতখানি জরুরি, এবং এটা কোনো কিছু আরোপিত বা যাপিত কোনো কিছু নয়। গৌতম থেকে অনন্যা বা কামাল হোসেন থেকে তাসনুভা শিশির,
মানে এই জার্নিগুলি এত সহজ জার্নি না। হ্যাঁ, মানে ভুল শরীরে জন্ম হয় ঠিকই, কিন্তু সেই ভুল শরীরটা টেনে নিয়ে নিজের মতো জীবন যাপন করাটা এটা আমার অধিকার। এটা কোনো মানে করুণা না, এবং এটা আসলে রাষ্ট্রের বা এটা নিয়ে আসলে অন্য কোনো মানুষের মানে মাথা ঘামানোর কোনো কিছু নাই। এটা আমার ব্যক্তি চয়েস, এটা আমার নিজের ব্যক্তিগত জীবন। তো অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও, কোনো চাওয়া, শেষ সময় কোনো কিছু বলা। আমি জানি না আমাদেরকে কতজন দেখছে বা এটা কতটুকু মানে ভিউয়ার্স হবে, অনুরোধ থাকবে সরকার পরিবর্তন হোক বা যে সরকারি ক্ষমতায় আসুক, প্রথমত রাষ্ট্রের মানুষদের কথা মনে রাখতে হবে। আমরা মানুষ, নারী পুরুষ হিজড়া ট্রান্স ইন্টারসেক্স হোয়াট এভার, আমরা মানুষ। মানুষগুলোকে নিয়েই রাষ্ট্র, মানুষগুলোকে নিয়েই সমাজ। তো মানুষগুলো যদি আত্মসম্মান নিয়ে বাঁচতে না পারে, তাদের স্ব পেশায় যদি সব মানে বহাল তবিয়তে থাকতে না পারে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা দিয়ে সামাজিক রীতিনীতি দিয়ে কি হবে? অনুরোধ থাকবে মানুষের মতো ট্রিট করে আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। আমাদেরকে অক্সিজেন নিতে দিতে হবে। আমরা নাইট্রোজেন নিয়ে বাঁচতে পারবো না। আমরা জড় পদার্থ না, আমরা গাছ না, আমরা মানুষ। আর আরেকটা কথা হচ্ছে, যারাই কাজ করছেন, যারা কাজ করবেন, একটু গভীরে ঢোকেন। এই মানুষগুলোর চাওয়া আসলে কি, এই মানুষগুলোকে আসলে কোথায় নিয়ে সেট করলে এই মানুষগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারবে, অ্যাটলিস্ট বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি করে দিতে পারেন কিনা ভেবে দেখেন। অযথা আমাদেরকে হয়রানি করবেন না, অযথা আমাদেরকে ব্লেম দিবেন না, অভিযোগ করবেন না। আমরা অনেক পলিশড হয়েছে আগের চাইতে, আমাদের আচরণ অনেক বেশি ভদ্র হয়েছে। আমরা এখন চাকরি করছি, ভালো অবস্থান তৈরি করেছি, আমাদের মূল্যায়ন করুন। আমরা সমাজের বোঝা না, প্লিজ এটা বুঝতে চেষ্টা করুন। আমরা এখন কাজ করে খেতে চাই, খেতে পারি, তার প্রমাণ এখন বাংলাদেশে আছে। একটু দেখেন, খোঁজ নেন, তাহলে হয়তো উদাহরণ তৈরি করতে পারবেন। আমরা এখন আর উপযাজক হয়ে থাকতে চাই না, আমরা নিজে পায়ে হাঁটতে চাই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ অর্ণাদি। শিমুলাপা, তুমি যদি কিছু বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে যে আসলে আহ আমার জায়গা থেকে আমি বলবো যে সচেতনতা বৃদ্ধি করা এবং আহ অন্যের, আমি এই কথাটাই সবসময় নিজেও মেনে চলি, অন্যকেও বলি যে অন্যের ব্যক্তিগত বিষয়ে আসলে আহ বাধা না দেওয়া। হ্যাঁ, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষই স্বতন্ত্র এবং প্রত্যেকটা মানুষের অধিকার আছে মানুষ হিসেবে তার জীবনটাকে যাপন করার। হ্যাঁ, এবং সে সেটা যেভাবে চায়, যতক্ষণ না পর্যন্ত সে আসলে কারো ক্ষতি করছে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষটাকে বাধা দেওয়ার বা সেই মানুষটাকে কষ্ট দেওয়ার, আঘাত দেওয়ার অধিকার কারো নাই। সুতরাং আহ আর 10টা মানুষের যে অধিকার, একজন ট্রান্সজেন্ডার একজন ইন্টারসেক্স মানুষের একই অধিকার। সে কোনো অধিকারের কোনো আলাদা কোনো কিছু নাই। সুতরাং তাদেরকে বাধা দেওয়ার, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার অধিকারও আমার নাই। এবং আমরা যখন যদি সেটা করতে চাই, তাহলে আসলে সেটা আমরাই একটা অপরাধ, অপরাধের সাথে জড়িত হই বা আমরাই সেই অপরাধটা করি। তো সেই অপরাধ করা থেকে নিজেকে দূরে রাখুন এবং মানুষকে ভালোবাসুন। ভালোবাসতে আসলে খুব বেশি কষ্ট কষ্ট করতে হয় না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ শিমুলাপা এবং অর্ণাদি, তোমাদের দুজনকেই। তোমরা এত ব্যস্ততার মাঝখানেও আজকে আমাকে সময় দেওয়ার জন্য, এবং দুই মহাদেশ থেকে আমরা টাইম জোন মিলিয়ে আজকে একত্রিত হয়ে কথা বলতে পেরেছি। আমরা হয়তোবা পরবর্তীতে আবারও হাজির হব অন্য দুইজন অতিথি বা অন্য কারো গল্প নিয়ে, এবং কমিউনিটি ভাবনা সংস্কার এবং গ্রহণযোগ্যতার ধারাবাহিকতা চলবে। এবং আমি তাস্তফা সাথে থাকছি, এবং চেষ্টা করছি কমিউনিটির যেই আম, জায়গাগুলি নিয়ে কথা বলা জরুরি সেই সমস্ত জায়গা নিয়ে কথা বলতে। মানুষের জীবন আর ফুলের বাগানের সাথে যদি আমরা তুলনা করি, সেটা হচ্ছে যে মানুষের জীবনে নানান ধরনের বৈচিত্র্যতা থাকে, ফুলের বাগানেও সেরকম নানান ধরনের ফুল বৈচিত্র্য তৈরি করে। এবং সমাজে এক একজন মানুষের অস্তিত্ব এক এক রকমের, এবং এক একজন মানুষের অধিকার এবং দায়িত্ব এক এক রকম। তো কমিউনিটি, স্পেশালি ট্রান্স কমিউনিটি এবং হিজড়া কমিউনিটির যারা কাজ করছেন, এবং সরকারি পৃষ্ঠপোষকতার আশা করছি খুব শিগগিরই একটা দুয়ার উন্মোচন হবে, এবং আমরাও একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আশা তো অনেক কিছুই করতে পারি, কিন্তু কতটুকু আসলে পূরণ হয় এটা আসলে সময় এবং পরিস্থিতির উপরে বিচার করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো সন্ধ্যায় অন্য কারোর সাথে। আপনারা যদি যুক্ত হতে চান, আপনাদের আগ্রহ প্রকাশ করতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। ভালো থাকবেন। শুভরাত্রি।